গল্প ইনস্টামিলিয়নেয়ার সিজন 2। লেখক ফারভেজ সেনাকার। গল্পের 2তম অংশ সিজন 2। ভিতরে এসে ইরা অনেকগুলো সিকিউরিটি দেখতে পায়। তার উপর বাড়ির ভিতরের দৃশ্য থেকে ইরা তো আরো বেশি অবাক হয়। সেজন্য ওরা বারান্দায় চলে আসে। ইরা, এটা তো দেখে বাড়ি মনে হচ্ছে না। আকাশ, কেন, কোন কিছুর কমতি আছে নাকি? ইরা, একেবারে সবকিছু পারফেক্ট। শুধু কিছু ফুল থাকলে সুন্দর হতো। আকাশ, কোন দিকটায় লাগবো ফুল গাছ? ইরা, আচার্য, তুমি কেন লাগাতে যাবে? যার বাড়ি তারই যদি পছন্দ না হয়, তাহলে আর জেনে কি হবে শুনি। আকাশ, তোমাকে এত কিছু ভাবতে হবে না। তুমি শুধু এটা বলো, কোন দিকটায় ফুল গাছ লাগাবো? ইরা, এই যে, এই দিকটায় কিছু বড় বড় ফুল গাছ লাগাবে। আর এই দিকে ছোট ছোট। আকাশ, তা গাছ বড় দেখে লাগাবো নাকি ফুল বড় দেখে? ইরা, ফুল বড় দেখে। তা আমরা যার সাথে দেখা করতে এসেছি উনি কোথায়? ওনাকে তো দেখছি না। আকাশ, এই যে ওনার কথা বলেছি। রফিক, কিন্তু উনি নিজেই তো দেখতে একদম সিকিউরিটি পোশাক পরা। আকাশ, তাতে কি, আমাদের যে কাজটা দরকার সে কাজ হয়ে গেলেই বাঁচি। রফিক, এটা অবশ্য ঠিক কথা। তাহলে কথা বলো ওনার সাথে। আকাশ, জি বলতেছি। আকাশ তো ওনার সাথে কথা বলতে থাকে। কথা বলতে বলতে কি কি করতে হবে তা ওনাদের বুঝাতে থাকে। কিন্তু আকাশ কি সব বলছে তাই আর ওর বাবা বুঝতে পারছেন না। কেন না, অন্য এক ধরনের ভাষায় ওরা কথা বলছিল। আকাশ, আজকে তাহলে উঠি। তোমাদের যেভাবে বলেছি আমি সেভাবে করলেই হবে। সিকিউরিটি, জি তেমনটাই হবে। আকাশ, আব্বু আর ইরা, কাজ হয়ে গেছে। আমরা চলুন এবার ফিরে যাই। রফিক, তা আর কোন সমস্যা হবে না। আকাশ, আশা তো করা যায়। আচ্ছা, এখন চলেন। ওনারা চলে আসে। এই দিকে অভি আর জাফর দেখা করতে আসে রিয়াজের সাথে। রিয়াজ অভিকে দেখে উত্তেজিত হয়ে যায়। রিয়াজ, তুই এখানে কেন? তোকে ভিতরে ঢোকার অনুমতি দিয়েছে কেহ? রাজীব, আমি দিয়েছি অনুমতি। রিয়াজ, আব্বু তুমি কেন দিয়েছ অনুমতি? রাজীব, তুই আগে অভির সাথে কথা বল, তাহলে বুঝতে পারবি। রিয়াজ, তুমি যখন বলছো তখন ঠিক আছে। রাজীব, তোমরা তাহলে কথা বলো, আমরা বাহিরে যাচ্ছি। রিয়াজ, এবার বল, কি জন্য এসেছিস? অভি, এসেছি তোমার সাথে বন্ধুত্ব করার জন্য। রিয়াজ, আমার সাথে বন্ধুত্ব, কিন্তু তাও এই সময়ে, ব্যাপারটা কি? অভি, ব্যাপার তো অনেক কিছুই আছে। রিয়াজ, কি রকম শুনি? অভি সবটা বলতে থাকে। সবটা শোনার পরে রিয়াজ কিছুটা বুঝতে পারে। রিয়াজ, ও তাহলে এই ব্যাপার। অভি, এইগুলো। রিয়াজ, ঠিক আছে, হয়ে যাবে কাজ। তবে একটা শর্ত আছে। অভি, কি শর্ত? রিয়াজ, ইরার সাথে প্রথম 7 দিন আমি কাটাবো। এরপর বাকি সময়টা তুমি রাজি থাকলে বলো। অভি, তুমি যা ভাবছো তা তুমি নিজেও আগেও পাচ্ছ না। রিয়াজ, মানে ঠিক বুঝলাম না। অভি, মানে হলো, আকাশের সাথে ইরার বিয়ে হয়েছে কয়েকদিন হলো। সেজন্য তুমি যা ভেবে ওকে আনতে চেয়েছো সেটা আর হচ্ছে না। রিয়াজ, কার সাথে বিয়ে হলো আর কি করে? অভি, যে তোমাকে গুলি করেছে তার সাথেই হয়েছে, আর বিয়ে হয়েছে কয়েকদিন হলো নয়। রিয়াজ, তাতেও কোন সমস্যা নেই। তাহলে আমরা ব্যাপারটা কোন দিক দিয়ে শুরু করব? অভি, আপাতত আমরা ইরার বাবার সাথে বিজনেস ডিল আর করছি না। তার উপর ওনার সাথে যারা যারা কাজ করে তাদেরও আস্তে আস্তে আমরা সরিয়ে দিচ্ছি, কাউকে ডলার দিয়ে আবার কাউকে হুমকি আর ডলার দুটোই দিয়ে। রিয়াজ, এক কথায় যাকে যেভাবে বুঝাতে পেরেছ তাকে সেভাবে বুঝাচ্ছ। অভি, একদম ঠিক কথা। রিয়াজ, তা এখন আমরা কি করব? অভি, আপাতত তোমাদের ও কিছু লোক আছে, ওদের বলো রফিকের সাথে সবকিছু শেষ করে দিতে। এতে করে করে ওরা আরো ভেঙে পড়বে। তখন আমরা ইরার বিনিময়ে ওনাকে অফার দিব যে উনি যদি ইরাকে আমাদের হাতে তুলে দেয় তাহলে ওনার সবকিছু আগের মতো করে দিব। যদি না তুলে দেয় তাহলে সব ধ্বংস হয়ে যেতে থাকবে। রিয়াজ, ঠিক আছে, আমি আব্বুর সাথে কথা বলে বাকিদের বলে দিব। অভি, আজকে তাহলে চলি আমি। রিয়াজ, ঠিক আছে। এই দিকে অভি তো চলে আসে ওখান থেকে। এই দিকে রফিক চৌধুরী কাছ থেকে সবাই আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে।
এতে উনি মোটামুটি অনেকটা ভেঙে পড়ে। রফিক, কি করব আকাশ, কোন কিছুই তো মাথায় ঢুকছে না। আকাশ, কি হয়েছে আবার নতুন করে? রফিক, জাফর আর রাজীবের কিছু লোক ছিল আমার বিজনেসের মধ্যে, কিন্তু ওরা আজকে জানিয়ে দিল আমার সাথে কাজ করবে না। এখন আমি কি করব সেটাই ভেবে পাচ্ছি না। আকাশ, আমি আপাতত লোকের ব্যবস্থা করে দিচ্ছি, ওরা এই কয়েকদিন কাজ করতে থাকবে, ততদিন আমি ওদের দেখে নিব। রফিক, কি করবে বলো, ওরা তো নিজেরাই ভয় পেয়ে আছে, সেজন্য চাইলেও আমার সাথে ওরা কাজ করে না। আকাশ, বুঝতে পেরেছি, আমি কাল লোকের ব্যবস্থা করতেছি, বাকিরা ওরাই করে নিবে। রফিক, ঠিক আছে, তাহলে তো ভালোই হয়। এই দিকে আকাশ সবটা দেখতে থাকে, কিভাবে কি করতে হবে না হবে সবটা বুঝতে নিতে থাকে, তারপর কিছু লোককে সবটা বুঝিয়ে দেয়, ওরা সে অনুযায়ী কাজ করা শুরু করে। 3 দিন পরে। ইরা, আকাশ, তোমার সাথে আমার কিছু কথা আছে। আকাশ, কি কথা? ইরা, 1 মাস পরেই তো আমাদের পরীক্ষা। আকাশ, আমি তো বলেই গিয়েছিলাম। ইরা, তা এখন তো মনে পড়ল, সেজন্য তুমি আজকে থেকে অফিস আর যাবে না, একসাথে তুমি পরীক্ষা শেষ করে তারপর যাবে। আকাশ, আব্বু ততদিনে এই প্রজেক্ট একা একা যে কখন ও সামলাতে পারবে না। ইরা, অবশ্যই পারবে, তাহলে যখন তোমার প্রয়োজন পড়বে তুমি তখন এসে কাজটা করে দিবে। আকাশ, সেটা না হয় করে দিলাম, কিন্তু রিয়াজ আর অভি যদি পরীক্ষার সময়ে কোন ক্ষতি করার চেষ্টা করে? ইরা, তুমি তো আছো ওদের মারার জন্য। আকাশ, আমি কি একা পারবো? ইরা, অবশ্যই পারবে, তাছাড়া আমাদের ও তো সিকিউরিটি আছে, ওরা তো মোকাবিলা করতে পারবে। তাছাড়া যদি সিকিউরিটি কম হয়ে যায়, তাহলে আমরা আরো কিছু সিকিউরিটি ভাড়া করে নিব। আকাশ, তোমার মাথায় তো দেখি অনেক বুদ্ধি, তা এত বুদ্ধি নিয়ে ঘুমাও কিভাবে? ইরা, আমার মাথায় তো ছোট কাল থেকেই বুদ্ধি অনেক, তা তুমি এত লেট করে হলেও বুঝতে পারলে। আকাশ, তুমি কি জানো না পরীক্ষার সময়ে সিকিউরিটি শুধু গেটের বাহিরে থাকবে, ওরা কোনভাবেই ভিতরে আসতে পারবে না, সেজন্য তখন তো আমরা একা হয়ে যাব। ইরা, তাই তো, আমরা তো 2 জন, আর ওরা রকি, রনি, অভি, রিয়াজ, রিমু, রিয়া, এই নিয়ে ওরা 6 জন। তবে রিয়াজের তো পরীক্ষা নেই, সেজন্য ও তো ভিতরে আসতে পারবে না। আকাশ, কিন্তু গেটে থাকবে ওরা। ইরা, তাহলে তো এখন কোন উপায়ে খুঁজে বের করতে হবে। আকাশ, সেটা তো লাগবেই, আর তোমাকে তা নিয়ে চিন্তা করতে হবে না, আমি সিকিউরিটি ঠিক করে ফেলেছি, ওরা কালকেই চলে আসবে, তার সাথে আমাদের পুরোপুরি ওরা সিকিউরিটি দিবে। ইরা, যাক তাহলে তো ভালোই। আকাশ, অনেক ভালো, এখন তাহলে পড়াশোনা শুরু করে দাও। ইরা, চলো তাহলে দুজনে একসাথে পড়তে থাকি। ওরা তো পড়তে চলে যায়। 1 মাস পরে ওদের পরীক্ষা শুরু হতে থাকে। এই দিকে আকাশের কথা মতো 30 জন সিকিউরিটি আনা হয়, যাদের হাতে হয়েছে সবচেয়ে দামি অস্ত্র। এক একটা অস্ত্র দেখলে যে কেউ ভয় পাবে। এই দিকে 50 জন সিকিউরিটি নিয়ে ইরা আকাশ বের হয় পরীক্ষা দেওয়ার জন্য। ওদের সাথে 6টা গাড়ি বের হলো। অন্য দিকে অভি আর রিয়াজ মিলে প্রায় 90 জন সিকিউরিটি নিয়ে বের হয় রাস্তার মধ্যে। রিয়াজ, আচ্ছা আমি তো ভিতরে যেতে পারবো না, তাহলে আমি আকাশকে শায়েস্তা করব কি করে? অভি, ভিতরে তো আমি আছি আর এরাও আছে, তাছাড়া বাহিরে তো তুমি নিজেও আছো, কোন কিছু হলে ওদের বের হতে দিও না। রিয়াজ, তুমি কোন চিন্তা করো না, আমি তো ওদের কোনভাবে বাহিরে যেতে দিব না, তুমি শুধু ভিতরের দিকটা দেখো। অভি, চিন্তা করো না, আমি সামলে নিব ভিতরের দিকটা। রিয়াজ, চলো তাহলে আমরা যেতে থাকি। এরপর ওরা যে যার মতো করে কথা বলতে থাকে। ওরা 6 জন নিজেদের প্ল্যান বলতে থাকে, কিভাবে কি করবে, কোন দিক দিয়ে কিভাবে কি করতে পারবে, সবটা প্ল্যান করে রাখে। হেঁকে হেঁকে ওরা চলে আসে ভার্সিটিতে। এই দিকে আকাশ এখনও ভার্সিটিতে এসে পৌঁছায়নি, সেজন্য অভি, আমি তাহলে ওদের নিয়ে ভিতরে যাচ্ছি, ভিতরের সব দায়িত্ব আমার, এখানকার দায়িত্বগুলো তুমি বুঝে নাও। এই বলে বলে ওরা তো ভিতরে চলে যায়। এই দিকে আকাশ সবটা জানতে পারে, কেননা ওখানে আকাশ আগে থেকেই লোক রেখেছিল।
যে কি না সব কথা আকাশকে জানালো। এইদিকে রিয়াজ তো প্রস্তুতি নিল, এইদিকে ভার্সিটির সামনে একে একে 6টা গাড়ি থামলো। গাড়ির ভিতরে থাকা সিকিউরিটি গুলোকে দেখে কিছুটা অবাক হয় ওরা। কেন না সিকিউরিটি এদের আগেও কোথায় যেন দেখেছিল রিয়াজ, কিন্তু ওরা এখানে কেন তা দেখে রিয়াজ অবাক হয়। রিয়াজ, কি ব্যাপার, এই সিকিউরিটি গুলো এখানে কি করে? লোক, কেন স্যার, কি হয়েছে? আপনি কি ওনাদের চিনেন? রিয়াজ, চিনি তো আমি। ওরা তো একে সিকিউরিটি মতো লাগছে, তার উপর ওনার লোগোও আছে। কিন্তু এই সিকিউরিটি গুলো এখানে কেন তা ভাবছি আমি। লোক, আচ্ছা অপেক্ষা করি, দেখি কি হয়। রিয়াজ, সেজন্য কাউকে নামার প্রয়োজন নেই, দেখি কি হয়। এরপর আকাশের সাথে থাকা সিকিউরিটি গুলো নামতে থাকে এক এক করে। ওরা পুরো জায়গায় ছড়িয়ে পড়ে সবটা ঠিক আছে কি না তা জানার জন্য। একটু পরে, সিকিউরিটি, স্যার সবটা ঠিক আছে, আপনি এবার নামতে পারেন। আকাশ, তোমরা সাবধানে থাকিও, কেন না ওদেরও সিকিউরিটি আছে। ওরা যদি তোমাদের উপরে হামলা করে বসে, তোমরাও কিন্তু পাল্টা গুলি করবে। এরপর কি হয় না হয় তা আমি পরে দেখে নিব। সিকিউরিটি, ঠিক আছে স্যার, কিন্তু ভিতরে যদি ওরা কোন কিছু করতে চায়। আকাশ, 34 জন স্নাইপারকে তো কাজে দিয়েছি, ওরা তো আমাদের উপরে নজর রাখবেই। ওরা শুধু আমার ইশারা অনুযায়ী কাজ করবে। ইরা, তুমি না হয় সবটা বুঝে নিলে, কিন্তু আমি কি করব? আকাশ, তুমি আর আমি তো একই রুমে পরীক্ষা দিব, সেজন্য তোমার চিন্তা করতে হবে না। ইরা, তুমি কি করে এত কিছু জানো? আকাশ, বললাম না, সব প্রশ্নের উপর তোমাকে জানতে হবে না। এখন চলো ভিতরে যাই। ওরা নেমে ভিতরে চলে যায়। এইদিকে রিয়াজ তো অবাক হয়ে যায়, কেন না একে সিকিউরিটি গুলো আকাশের সাথে কি করে এটাই রিয়াজ ভাবতে থাকে। লোক, স্যার কি কিছু ভাবছেন? রিয়াজ, ভাবছি তোমরা কি ওদের সাথে পারবে? লোক, না বসো, কোনভাবেই সম্ভব না। ওদের হাতে অস্ত্রগুলো দেখেছেন কি? এইগুলো তো অনেক অত্যাধুনিক অস্ত্র। এইগুলো চালানো তো দূরের কথা, আমরা কখনো চোখেও দেখিনি। ওদের পোশাক দেখে তো একেবারে প্রফেশনাল কোন সিরিয়াল কিলারের মতো লাগছে। রিয়াজ, আচ্ছা এখন চুপ থাকো, অভি দেখি কিছু করতে পারে কিনা। যদি কোন কিছু ইশারা করে তাহলে দেখা যাবে। লোক, ঠিক আছে বসো। এরপর আকাশ আর ইরা ভিতরে এসে পরীক্ষা দিতে থাকে। এই দিকে ওরা সবাই একই রুমে পড়েছে, সেজন্য ইরা অনেকটা ভয় পেয়ে আছে, তাও আকাশ ইরাকে সাহস যোগাতে থাকে। 4 ঘন্টা পরে ওদের পরীক্ষা শেষ হলো। এই দিকে অভির প্ল্যান মতো রিয়া আর রিমু ইরার কাছে আসে। ওদের দেখে, ইরা, একই তোরা এখানে? রিয়া, কেন রেহো, আমরা কি আসতে পারি না? ইরা, এতক্ষণ ধরে কোন কথাই বললি না, পরীক্ষা শেষ হলো আর এখনই কথা বলার জন্য চলে এলি, ব্যাপারটা কি বলতো? রিয়া, ওই সময় তো স্যার ছিল পাশে, সেজন্য চাইলেও কথা বলতে পারিনি। ইরা, সেটা অবশ্যই ঠিক বলেছিস, তা এখন কি দরকার? রিয়া, আমি তুই রিমু আমরা ওয়াশরুম থেকে ঘুরে আসি। ইরা, তোদের যাওয়ার হলে তোরা এসে ঘুরে আয়, তোরা সেখানে আমাকে কেন টানছিস? রিয়া, আমরা না তোর বান্ধবী, আমাদের সাথে আসলে কি হয়? ইরা, যারা আমি আকাশকে বলে দেখি, ওহ যদি যেতে দেয় তাহলে যাব। রিয়া, বুঝলাম না, তোর বয়ফ্রেন্ডের অনুমতি নিয়ে এখন তুই ওয়াশরুমে ও যাবি? ইরা, নিব অনুমতি, এতে তোর কোন সমস্যা? রিয়া, ঠিক আছে, কথা বলে আয়। এরপর ইরা চলে আসে আকাশের কাছে, এসে কথা বলে। আকাশ ওদের চাল থেকে বুঝতে পারে, সেজন্য। আকাশ, তুমি তো বুঝতেই পারছো ওরা তোমাকে ওয়াশরুমে কেন নিতে চাইছে। ইরা, এখন আমি কি করব? আকাশ, তুমি যাও, তবে আমি তোমার পিছনেই থাকব। ইরা, লেডিস ওয়াশরুমে তুমি আসবে কি করে? আকাশ, আমি বাহিরে থাকব। তুমি একটা কাজ করো, মোবাইলে কল দাও। ভিতরে কি হচ্ছে না হচ্ছে তা আমি এখান থেকে শুনতে পাবো। ইরা, আমার অনেক ভয় হচ্ছে। আকাশ, ভয় পেও না, আমি তো আছি তোমার পাশে, কোন ক্ষতি আমি তোমার হতে দিব না। ইরা, আচ্ছা যাই তাহলে আমি। ইরা ওদের সাথে ওয়াশরুমে আসে। ওখানে কি হচ্ছে না হচ্ছে সবটা মোবাইলে শুনতে থাকে।
এইদিকে আকাশে ইরার কষ্ট কেমন যেন লাগতেছে, সেজন্য তাড়াতাড়ি করে ভিতরে এসে দেখে রিয়া আর রিমু মিলে ইরাকে ধরে আছে। তা দেখে আকাশ, ইরার কি হয়েছে? এই কথাটা শুনে রিয়া আর রিমু অবাক হয়ে যায়। সাথে কিছুটা ভয় পায়, কেননা ওরা যা ভেবেছিল তা মনে হয় আর হবে না। রিয়া, কি ব্যাপার, আপনি কখন এলেন, তাও লেডিস টয়লেটে? আকাশ, তোমরা অনেকক্ষণ হয়ে গেছে, ফিরছো না বলে আমি চলে আসলাম। তা ইরার কি হয়েছে? রিয়া, ইরার কি হয়েছে তা তো জানি না। আসলে আমরা যখন এখানে আসি তার কিছুক্ষণ পরেই ইরা হঠাৎ করে আঞ্জান হারিয়ে ফেলে। আকাশ, তাহলে তোমরা আমাকে খবর কেন দাওনি? রিয়া, এই যে সেজন্য তো আমরা ওকে ধরে বের করতেছি। ভেবেছিলাম আপনার কাছে এনে দিব, কিন্তু এখন তো দেখি আপনি নিজেই এখানে চলে এসেছেন। আকাশ, তা কত ডলারের বিনিময়ে এই সব করতেছ? রিয়া, মানে কি কত ডলার? আকাশ, এই যে অভি আর রিয়াজের কাছ থেকে কত ডলার নিয়েছ এই কাজটা করার জন্য। রিয়া, আমরা তো কোন ডলার নেইনি। আকাশ, তাহলে ডলার ছাড়াই এরকম একটা কাজ করতে বসলে? যাক ভালো, তাহলে তোমরা যখন স্বীকার করবে না তখন আমাকেই তো কিছু একটা করতে হবে। রিমু, কি করবেন? ভয়ে আকাশ এরপর ইশারা করলে ওদের দুজনের উপরে ঘুমের ইঞ্জেকশন মারা হয়। এতে ওরা দুজনে আঞ্জান হারিয়ে ফেলে আর ওদের মোবাইল দুটো অফ করে রাখা হয়। এরপর ওদের লুকিয়ে বের করে আকাশের কথা মতো ওদের একটা জায়গায় এনে রাখা হয়। এইদিকে অভি ওদের খুঁজতে থাকে, কোথাও দেখতে পায় না। তখনই দেখা হয় আকাশের সাথে। আকাশ, তুমি ইরাকে কোথাও দেখেছ? অভি, কই না তো। আমি তো উল্টো রিয়া আর রিমুকে খুঁজতেছি, কিন্তু ওদের তো কোথাও খুঁজেও পাচ্ছি না। আকাশ, খুঁজে দেখো কোথায় আছে। অভি, সেটাই করতেছি। এই দিকে ওদের থেকে লুকিয়ে আকাশ আগেই ইরাকে হসপিটালে না পাঠিয়ে ইরাকে ওর বাসায় পাঠিয়ে দেয় সিকিউরিটি মাধ্যমে। আর রিয়া আর রিমুকে একটা আন্ডারগ্রাউন্ডে আটকে রাখা হয়। এই দিকে অভি, রিয়া আর রিমুকে তো খুঁজেই পাচ্ছি না। রিয়াজ, কোথায় গেছে ওরা, খুঁজে দেখো ভালো করে। অভি, আমি ভিতরে পুরোটা খুঁজে দেখেছি। ওদের ওয়াশরুমে থাকার কথা, কিন্তু ওখানে নেই। রিয়াজ, আচ্ছা ওরা দুজনে আমাদের সাথে বেইমানি করলো না তো? অভি, আমার তো তা মনে হচ্ছে না। রিয়াজ, তাহলে ওরা গেল কোথায়? অভি, আচ্ছা ওদের কোন বিপদ হলো না তো? রিয়াজ, ওদের বিপদ হবে কি করে? অভি, আচ্ছা আমি লোক পাঠাচ্ছি। এরপর অভি কিছু লোক পাঠায়। ওরা সহ খুঁজতে থাকে, কিন্তু তাও কোনভাবে খুঁজে পায় না। অভি, ওদের তো খুঁজেই ফেলাম না আর নাই ইরাকে ফেলাম। রিয়াজ, হতে পারে ওরা ইরাকে কোন জায়গায় লুকিয়ে রেখেছে। আচ্ছা যাই হোক, ওরা সময় হলে যোগাযোগ করে নিবে। এখন চলো আমরা এখান থেকে যাই। অভি, ঠিক আছে চলো। ওরা তো এখান থেকে চলে যায়। এই দিকে আকাশ ওখান থেকে বের হয়ে চলে আসে বাসায়। বিকালের দিকে ইরার আঞ্জান ফিরে আকাশকে দেখা মাত্রই অবাক হয়। ইরা, এ কি আমি কোথায়? আকাশ, তুমি যেখানে আছো ঠিক আছে। ইরা, তুমি যখন পাশে আছো তখন আর ভয় নেই আমার। তা কি থেকে কি হলো আমি তো কিছুই বুঝতে পারছি না। আকাশ, তোমাকে কিছু বুঝতে হবে না। তবে একটা কথা, তুমি যে আমার সাথে আছো তা যেন বাকিরা না জানতে পারে। ইরা, জানতে ফেলে কি করবে? এরপর ইরাকে সবটা বুঝিয়ে বলতে থাকে। সবটা শোনার পরে ইরা, ঠিক আছে, তুমি যা বলেছ তাই হবে। কিন্তু আমি পরীক্ষা দিব কি করে? আকাশ, পরীক্ষা তো হবে আরো 7 দিন পরে। ততদিনে একটা ব্যবস্থা আমি করে নিব। তুমি তাহলে এখন ফ্রেশ হয়ে খাবার খেয়ে নাও, আমি ততক্ষণে কিছু কাজ করে আসি। ইরা, কোথায় যাবে তুমি? তাও এই সন্ধ্যের দিকে? আকাশ, কিছু কাজ আছে, কাজটা আমি শেষ করে আসি। ততক্ষণ তুমি এখানে থাকো। ইরা, ঠিক আছে, সাবধানে থেকো আর তাড়াতাড়ি ফিরে আসিও। আকাশ, ঠিক আছে যাই তাহলে। এরপর ওখান থেকে বের হয়ে চলে আসে অভির কাছে। অভির কাছে কেন এসেছে তা আপনারা একটু অপেক্ষা করুন, জানতে পারবেন তাহলে। অভি তো আকাশকে দেখে অবাক হয়। অভি, এ কি তুই এখানে? তোর সাহস তো কম না। আকাশ, আমার সাহস একটু বরাবরই বেশি। অভি, কয়েক মাস আগেও তো তুই $1 খরচ করার মতো সামর্থ্য ছিল না।
এখন ইরাকে বিয়ে করে তো ভালোই ক্ষমতা দেখাচ্ছিস। আকাশ, ক্ষমতা যদি দেখাতাম তাহলে তুই আর তোর বাবা এখানে টিকে থাকতে পারতি না। অভি, ক্ষমতায় আমাদের ও আছে আর আমার সাথে এখন রিয়াজও আছে। সেজন্য তুই যাই করিস না কেন কোনভাবে আমার সাথে পারবি। যদিও এই প্রজেক্ট তোদের লাভ হবে অনেক বেশি, কিন্তু যত যাই করিস না কেন তাও আমার বরাবর হতে পারবি না। আকাশ, তুই এতক্ষণ ধরে যার যার নাম বললি, যাদের পাওয়ারের বলে এতগুলো কথা বলেছিস, তারা যদি আমার আসল নামটা শুনে তাহলে এখানেই আমার পা ধরে মাপ চাইবে। রিয়াজ, ওহ তাই নাকি? তা তুই কেহ রেহ? কথাটা রিয়াজ উপর থেকে নামনে নামতে বলল। রিয়াজ যে এখানে থাকবে তা স্বাভাবিক, কিন্তু এখন যে থাকবে তা বুঝতে পারেনি। রিয়াজ, এত বড় বড় কথা বলছিস তুই করে। আমি যদি চাই এরা আর পরিবারের যা কিছু আছে সবটা আমি 1 ঘন্টায় কিনে নিতে পারি, সেখানে তোর মতো ভিখারির কথা বাদই দিলাম। অভি, আরেহ রিয়াজ কি দরকার ওর সাথে এত কথা বলার? তাছাড়া ও কেন এখানে এসেছে সেটা আগে শুনি। দরকার পড়লে $12 দিয়ে বিদায় করে দিব। রিয়াজ, সেটাই করো। এমনিতে টেনশনে অবস্থা শেষ। আকাশ, রিয়া আর রিমুর জন্য অনেক টেনশন হচ্ছে তাই না? এই কথাটা শুনে ওরা কিছুটা অবাক হয়। কেন না আকাশ ওদের ব্যাপারে বলতেছে, সেজন্য বেশি অবাক হয়। রিয়াজ, তুই কি করে বুঝলি? আকাশ, কারণ ওদের তো আমি কিডন্যাপ করেছি। রিয়াজ, তোর সাহস হলো কি করে হলো ওদের কিডন্যাপ করার? রেগে। আকাশ, তোরা যে সাহসে কিডন্যাপ করেছিস আমিও সেই সাহসে করেছি। তাছাড়া তোদের যে কথাটা বলার জন্য এসেছি। আজকে থেকে তোদের আমি পথে বসাতে থাকবো আস্তে আস্তে। তোদের কোন ব্যাংকে কত ডলার ঋণ আছে তার সবই আমি জানি। রিয়াজ, তো ব্যাংক আমাদের কোন কিছুই করবে না। আকাশ, মায় 1 মাস অপেক্ষা কর, তাহলে দেখবি কি হয়। রিয়াজ, তা 1 মাস পর্যন্ত তুই বেঁচে কি থাকবি? আকাশ, আমাকে মারার মতো অবস্থা তোদের হয়নি। রিয়াজ, চারদিকে এত এত সিকিউরিটি, তারপরেও তোর কোন ভয়ই লাগছে না? ব্যাপারটা অনেক ভালো লাগলো। আকাশ, তোর বাবাকে এই কাগজটা দিবি, তাহলে বাকিটা উনি নিজেই বুঝে নিবে। রিয়াজ, এটা কিসের কাগজ? আকাশ, ভিতরে পড়ে দেখতে হবে না। অভির বাবাকে দিবি, উনি যখন পড়বে তখন পড়ে নিস। আর হ্যাঁ, রিয়া আর রিমু যেখানে আছে ভালোই আছে। তোদের যেদিন পথে বসাতে পারবো সেদিনই আমি ওদের ছেড়ে দিব। কথাটা বলে চলে আসে ওখান থেকে। কিছুক্ষণ পর যখন অভির বাবা আসে, ওনাকে তখন কাগজটা দেয় অভি, কাগজ নিয়ে পড়তে থাকে। পড়া শেষ হলেই কাগজটা ওনার হাত থেকে পড়ে যায়। অভি, কি ছিল কাগজে? জাফর, আমরা মনে হয় এবার পথে বসতে হবে। অভি, কি হয়েছে বলবে তো? জাফর, ব্যাংক থেকে যে ডলার আমরা লোন নিয়েছি সেগুলো আমাদের 1 মাসের ভিতরে দিতে বলেছে, যদি না দেই তাহলে আমাদের সবকিছু ওরা নিলামে উঠবে। অভি, এই সব কি বলছো তুমি বাবা? আমাদের কত ডলার লোন আছে? জাফর, আমাদের যত ডলার লোন আছে আমরা যদি আমাদের সবকিছু বিক্রি করে দেই তবুও সে লোন পরিশোধ হবে না। রিয়াজ, কি বলছেন আঙ্কেল, এত লোন আপনাদের? জাফর, হ্যাঁ, এতগুলো বছর ব্যাংকে ডলার খাইয়ে সবটা ধামাচাপা দিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে এই ডলারের রহস্য বের করলো কে? রিয়াজ, যে করেছে তা জেনে আর কি করবেন? এখন লোন পরিশোধ করার ব্যবস্থা করেন। আমি তাহলে চলি এখন। রিয়াজ তো চলে আসে। এই দিকে অভি আর ওর বাবা এই নিয়ে সাহায্য চাইতে জাফরের কাছে আসে পরের দিন। অভি আর ওর বাবা বসে আছে জাফরের সাথে কথা বলার জন্য। জাফর চৌধুরী আসার পরে রাজীব চৌধুরীকে সবটা বলতে থাকে। রাজীব, দেখুন, আপনাদের যা কিছু আছে তা এই মুহূর্তে আমি যে কিনে নিব, এতগুলো ডলার আমার হাতে নেই। তাছাড়া আপনাদের সম্পত্তির থেকে লোনের পরিমাণ অনেক বেশি। জাফর, এখন তুমি যদি আমাদের সাহায্য না করো তাহলে আমরা যে পথে বসব। রাজীব, এতে আমি কি করব? আমার তো কিছু করার নেই। তোমাকে সাহায্য করতে গিয়ে আমি নিজে তো পথের ফকির হতে পারবো না। এই দিকে অভিও অনেক আকুতি মিনতি করে, কিন্তু তাতেও কোন কাজ হয়নি। রাজীব চৌধুরী ওদের বাসা থেকে বের করে দিয়েছে। ওরা যখন বের হতে যাবে
তখন কেউ একজন এসে সেই একটা কাগজ রিয়াজের হাতে দেয়। রিয়াজ, এটা কিসের কাগজ? অভি, আমাদের যে কাগজটা দেওয়া হয়েছে এটা আর ওটা তো সেম কাগজ। রিয়াজ, কি, ব্যাংক থেকে কোন নোটিশ আসেনি তো? রিয়াজ, তা তো খোলার পরে বুঝতে পারবো। রাজীব, খুলে দেখ তো কি লেখা আছে এখানে। রিয়াজ খুলে পড়তে থাকে আর ওদের অসীম ভাবে একটা নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে ওদের অসীম অনেকগুলো লোন করা আছে। রাজীব, যাক বাবা, যতটুকু লোন আছে তা আমি পরিশোধ করে দিতে পারবো। রিয়াজ, সত্যি বলছো আব্বু? রাজীব, তবে একটা সমস্যা। রিয়াজ, কি সমস্যা আব্বু? রাজীব, আমরা লোন তো পরিশোধ করব, কিন্তু আমাদের সব খরচ দিয়ে এই বাড়িটা থাকবে। রিয়াজ, কি বলছো? তাহলে আমরা এত গরিব হয়ে গেলাম। রাজীব, আমি তো এটাই বুঝতেছি না, কেহ সে ব্যক্তি যে কিনা আমার এই লোনের ব্যাপারটা এভাবে হাইকোর্টের মাধ্যমে নোটিশ করে আমাকে পাঠায়। রিয়াজ, এটা ওই ছেলেটার কাজ। রাজীব, কোন ছেলেটা? রিয়াজ, ইরার বাবার কোম্পানিতে যে ছেলেটা আছে, আকাশ। এটা ওরই কাজ। কেন না, অভিদের লোনের ব্যাপারে যে কাগজ এসেছে এটা ওই এনেছে আর আমি শিওর এই কাগজটা ওই দিয়েছে। রাজীব, এখন ওই ব্যাপারে কথা না বলে লোন পরিশোধ করার ব্যাপারে মনোযোগ দাও। এই দিকে অভি আর ওর বাবা চলে যায়। আর ওদের এই লোনের ব্যাপারে এখন সবাই জেনে গেছে। আর এই নিয়ে সবাই ওনাদের কোম্পানি থেকে সরে যেতে থাকে। তা নিয়ে ওরা চারজনই অনেক চিন্তিত। এই দিকে রফিক, একটা গুড নিউজ আছে। ইরা, কি সেটা আব্বু? রফিক, জাফর আর রাজীব ওরা তো পথে বসে গেছে। ইরা, কি করে হলো এটা? ওনাদের তো সম্পত্তি এত পরিমাণের যে চাইলেও শেষ হওয়ার নয়। রফিক, সেটা আমিও জানি। তাছাড়া ওরা ব্যাংক থেকে অনেক লোন নিয়েছিল আর সে লোনের জন্যই এরকম হয়েছে। এখন ব্যাংক থেকে ওদের চাপ দিল আর ওরা এখন সেজন্য পথে বসে গেল। ইরা, যাক ভালো হয়েছে, আমাকে ওদের পাওয়া অপূর্ণ রয়ে গেল। রফিক, যাক এতদিনে তোর উপর থেকে কালো ছায়া নামলো। আকাশ, এখন ও কিন্তু কালো ছায়া নামেনি। ইরা, তুমি কখন এলে? আকাশ, এই তো মা এলাম। রফিক, কি বলো? অভি আর ওর বাবা তো পথে বসার মতো অবস্থা হয়ে গেছে। আকাশ, কিন্তু রাজীব আর রিয়াজ, ওনাদের কিন্তু আজও পথে বসতে হবে না। কেন না, ওদের যা কিছু আছে সবটা দিয়ে ব্যাংকের লোন শোধ করার পরেও ওদের কাছে বাড়িটা থেকে যাবে। এতে করে ওদের তারপর ও কিছুটা পাওয়ার তো থাকবেই। রফিক, এখন তাহলে উপায় কি? আকাশ, উপায় তো বের করতে হবে। আমরা যে প্রজেক্ট পেয়েছি এটা যদি আমরা উঠাতে পারি তাহলে অনেক মুনাফা হবে আমাদের। তাছাড়া ওদের সাথে যারা এত বছর কাজ করেছে তাদের আমরা নিজেদের দিকে টেনে আনব। রফিক, তা করা কি ঠিক হবে? ওরা যদি আমাদের ধোঁকা দিয়ে বসে? আকাশ, আমরা তো ওদের সরাসরি আর কোম্পানিতে এনে রাখবো না। রফিক, তাহলে রাখবে কোন কাজে? আকাশ, ওদের দিয়ে আমরা কাজ করাবো প্রজেক্টের। এতে ওরা ও কিছু মুনাফা পাবে আর আমাদের ও কাজ এগোবে কিছুটা। রফিক, কিন্তু ওরা কি আজও তাতে রাজি হবে? আকাশ, রাজি হওয়া ছাড়া ওদের কোন উপায়ে তো রাখবো না আমি। রফিক, ঠিক আছে, আমি তোমার হাতে সবটা তুলে দিলাম, তুমি যেভাবে ইচ্ছে হয় চালাও। তাছাড়া? আকাশ, তাছাড়া কি? কিছু কি বলবেন? রফিক, বলতে তো চেয়েছিলাম কিন্তু কিভাবে যে বলবো তাই ভাবছি। আকাশ, আপনি নির্দ্বিধায় বলতে পারেন। রফিক, আমি কালকে। রফিক, আমি কাল উকিলকে আসতে বলেছি। উকিলের কথা শুনে ইরার মন তো আনচান করে উঠে। কেন না ইরা ভাবছে, ইরা, আচ্ছা আব্বু হঠাৎ করে উকিল কেন আনবে? আমার আর আকাশের ডিভোর্স করিয়ে দিবেন না তো? নাকি অন্য কোন কারণ? হে আল্লাহ, আমার আর আকাশের ডিভোর্স নিয়ে যেন আব্বু কোন কথা না বলে উকিলের সাথে। তুমি আমাদের রক্ষা করো মনে মনে। রফিক, কি হয়েছে ইরা? তুই এভাবে চুপ করে কি ভাবছিস? ইরা, আচ্ছা তুমি উকিল কেন আনবে? রফিক, আমি আর কতদিন বাঁচব বল? সেজন্য আমার যা কিছু আছে তা আমি তোদের দুজনের মাঝে সমান ভাগে ভাগ করে দিব। আকাশ, এটা তো ঠিক না। ইরা, আব্বু আকাশ তো ঠিকই বলেছে, এটা তো ঠিক না। তুমি কেন আমাদের নামে দিবে? রফিক, তাহলে আমার এই সম্পত্তির ভাগ নিবে কে শুনি? ইরা, তাই তুমি তোমার জন্য কিছুই রাখবে না?
রফিক, আরে হো পাগলি মেয়ে আমার জন্য রেখে কি করব, আমার সবই তো তোদের। সেজন্য আমি কোন কিছু শুনতে চাই না। আমি যা বলেছি তাই হবে। ইরা আর আকাশ এই নিয়ে তেমন একটা কথা বলেনি। ওরা নিজেদের মতো করে চলে আসে রুমে। পরের দিন উকিল এসে কাগজপত্র সব ঠিক করে রাখে। তারপর ওদের সাইনগুলো নিয়ে সবটা ওদের বুঝিয়ে দেয়। ওখান থেকে বের হয়ে আকাশ ওই লোকগুলোর সাথে কথা বলে যারা এতদিন ধরে রাজীব আর জাফরের সাথে কাজ করে এসেছিল। ওদের সাথে সবটা কথা বলে ঠিক করে চলে আসে অফিসে আর সবটা জানায় ইরার বাবাকে। রফিক, যাক তাহলে নিশ্চিন্ত হওয়া গেল। আকাশ, তবে এখন আমাদের কিছুটা সাবধানে থাকতে হবে। রফিক, আবার কেন সাবধানে থাকতে হবে? আকাশ, কারণ কোর্টের তারিখ অনুযায়ী ওদের হাতে আরো 15 দিন সময় আছে। সেজন্য এই 15 দিনে ওরা অনেক কিছু করে ফেলতে পারে। রফিক, আমি কি সিকিউরিটি আরো বাড়িয়ে দিব বাসায়? আকাশ, তার প্রয়োজন হবে না। আমি যে সব সিকিউরিটি রেখেছি ওরাই যথেষ্ট। রফিক, ঠিক আছে, তুমি তাহলে বাসায় যাও, ইরা বাসায় একা একা আছে। এরপর আকাশ তো চলে আসে। তবে বাসায় যাওয়ার পথে রিয়া আর রিমুকে ছেড়ে দেয়। তবে একটা শর্তে। রিয়া, কি শর্ত? রিমু, এখান থেকে বের হওয়ার জন্য আমরা যে কোনো শর্তে রাজি আছি। আকাশ, তোমরা রিয়াজ আর অভির কাছে যাবে, ওদের কি কি প্ল্যান তা আমাকে জানাবে। তবে তার আগে একটা ইনজেকশন তোমাদের দিচ্ছি। রিমু, কিসের ইনজেকশন? আকাশ, আগে ইনজেকশন দেই, তারপর বলতেছি। এরপর ইনজেকশন দেওয়ার পরে। আকাশ, এটা হলো এক প্রকার ভাইরাসের ইনজেকশন, তবে ভয় নেই। এই ভাইরাস 5 দিন পর তোমাদের শরীরে আক্রমণ করা শুরু করবে। তোমরা ওদের প্ল্যান আমাকে জানাবে। যদি সত্যি তোমরা ওদের প্ল্যান আমাকে জানাও, আমি তোমাকে এটার অ্যান্টিডোট দিব। তাহলে তোমাদের কিছুই হবে না। রিয়া, সত্যি দিবে তো? আকাশ, আমি তোমাদের মতো বেঈমান না। যদি মারার হতো তোমাদের অনেক আগেই আমি মেরে ফেলতাম। রিয়া, ঠিক আছে, তোমার কথা মতো আমরা কাজ করে দিব। এই দিকে ওরা ছাড়া পেয়ে রিয়াজ আর অভির সাথে যোগাযোগ করে। তবে ওদের মিথ্যে বলে কথা বলে। কেন না, ওরা যদি সত্যিটা জানতে পারে তাহলে তো উল্টো ওদেরই মেরে ফেলবে। 3 দিন পরে রিয়া আর রিমু আসে আকাশের সাথে দেখা করার জন্য। ইরা তো ওদের দেখে অবাক হয়ে যায়। ইরা, কি তোরা এখানে? রিয়া, এসেছি আকাশের সাথে দেখা করতে। ওকে কিছু কথা বলার ছিল। ইরা, কি কথা? রিয়া কিছু বলতে যাবে, ওখানে আকাশ চলে আসে। এসেই, আকাশ, কিছু কি জানতে পেরেছ? রিয়া, হ্যাঁ। তাহলে বলে ফেলো। এরপর ওরা সবটা বলতে থাকে। সবটা শুনে ওদের অ্যান্টিডোট দিয়ে দেয়। আকাশ, সবে মায়ে একটা দিলাম। 2 দিন পর আরেকটা দিলেই কাজ শেষ, তোমরা এখন আসতে পারো। তবে ওরা যা প্ল্যান করেছে সে প্ল্যানে তোমরা কিন্তু আসতে যেও না। রিয়া, আমি আসব না। আকাশ, ঠিক আছে যাও তাহলে, এই নাও দ্বিতীয় ডোজ। এটা ঠিক 2 দিন পরে লাগিয়ে নিও। তবে ওদের যদি এই ব্যাপারে কিছু বলেছ তাহলে কিন্তু তোমাদের আর বাঁচতে দিব না। এই দিকে দিন যেতে থাকে। আজকে কোর্টের দেওয়া তারিখ থেকে একটা দিন এখনও বাকি আছে। সেজন্য আকাশ ও ইরার বাবা যখন বাহিরে যায় তখন অভি আর রিয়াজ এসে ইরাকে তুলে নিয়ে আসে। এই খবরটা আকাশ জানতো, সেজন্য ইরাকে আগে থেকেই সবটা বুঝিয়ে দিয়েছে। বাসা থেকে বের করার পরেই আকাশ সবটা বুঝতে পারে, কেননা সবটা ছিল ওর নিজেরই প্ল্যান। 1 ঘন্টা ধরে ওদের ফলো করতে থাকে। এরপর ওরা একটা নির্জন দ্বীপে এসে পৌঁছায়। এই দিকে ওরা ইরাকে এনে একটা রুমে রাখে। ওই জায়গায় রয়েছে সব সিকিউরিটি, যেন বাহিরের কেউ না আসতে পারে। একটু পরে, অভি, আগে আমি খেলবো নাকি তুমি? রিয়াজ, আগেই তো কথা হয়েছে, আমি আগে খেলবো। এই দিকে ওরা দুজনে ইরার দিকে এগোতে থাকে, কিন্তু ইরা একটুও ভয় পাচ্ছে না। সেজন্য ওরা একটু বেশি অবাক হয়। রিয়াজ, তোর কি ভয় লাগছে না? ইরা কোন কিছু না বলে মুখ থেকে মাস্কটা সরায়। আসলে এটা ইরা নয়, অন্য একটা মেয়ের মুখে ইরার মুখের মতো একটা মাস্ক বসানো হয়। তা দেখে ওরা অবাক হয়। এরপর মেয়েটি মোবাইল এগিয়ে দেয় ওদের দিকে। ওরা মোবাইল হাতে নিয়ে। রিয়াজ, কেহ বলছিস তুই? আরে এই মেয়েটা কেহ? আকাশ, আমি ইরার হাজবেন্ড।
তোরা যাকে ইরা ভেবে তুলে এনেছিস, আমি ওকে তোদের জন্য এনেছি। আসলে ওই মেয়ে পরিচয় দিয়ে কাজ নেই তোদের। তোদের প্ল্যান আমি আগেই জানতে পেরেছি, সেজন্য আমি নিজে থেকে আগেই প্রস্তুতি নিয়েছি। রিয়াজ, এত বড় ধোঁকা। আকাশ, আর 5 মিনিট অপেক্ষা কর। 5 মিনিট পরে আকাশ ওর সিকিউরিটি নিয়ে আসে। এরপর একে একে যাকেই সামনে পায় তাকেই মারতে থাকে। ওদের মারতে মারতে ওই রুমে আসে, যে রুমে ওরা সবাই আছে। আকাশকে দেখে ওরা অবাক হয়। আকাশ, এই মেয়ে তোমার কাজ শেষ। তুমি এখন যেতে পারো, আর এদের আমি দেখতেছি। জাফর, তুই এখানে তো এসেছিস, কিন্তু বেঁচে তো ফিরতে পারবি না। আকাশ, কেহ মারবে আমাকে? জাফর, কেন আশেপাশে কি দেখতে পাচ্ছিস না আমার সিকিউরিটি গুলোকে? আকাশ, দেখতেছি, তবে এবার তুইও তাকিয়ে দেখতে থাক। এবার ওরা তাকিয়ে দেখে ওদের যত বডিগার্ড আছে সবার দিকে বন্দুক তাক করে রেখেছে। এতে তো ওরা বিচলিত হয়, আর বডিগার্ড গুলোকে দেখে ওরা তো আরো বেশি অবাক হয়। কেন না প্রতিটা বডিগার্ডের পোশাকে একে লেখা ছিল রাজীব। একে বডিগার্ড এখানে কেন? জাফর, এই একেটা আবার কেহ? রাজীব, উনি হচ্ছে এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি। ওনার এত ক্ষমতা যে উনি আমার আর তোমাকে 45 বার কিনতে পারবে। জাফর, তাহলে ওনার বডিগার্ড গুলো এখানে কেন? রাজীব, আমি নিজেও তো বুঝতে পারছি না। আকাশ, তোদের সবটা পরিষ্কার করে দিচ্ছি। আমি হচ্ছি একে। কথাটা শুনে বাকিরা তো অবাক হয়। এই দিকে বাকিদের মধ্যে অনেক মানতে পারছে না। কিভাবে কি হলো এখানে? কেননা যেখানে এতটাই গরিব ছিল আকাশ, যে নিজের খাবার পর্যন্ত কিনে খাওয়ার মতো ডলার ওর কাছে ছিল না, সেখানে আজকে ওই এরকম অবস্থা হলো। অভি, তুই কিভাবে এত বড় লোক হবি? আকাশ, সে প্রশ্নের ওর আমি তোদের দিতে বাধ্য নই। এখন আমি তোদের 4 জনকে মেরে ফেলবো। রিয়াজ, প্লিজ আমাদের মেরেও না। আকাশ, তোদের বাঁচিয়ে রেখে কি লাভ বল? তোরা এক একটা ইরাকে নিয়ে যেভাবে বাজে চিন্তা করেছিস, সে হারে তোদের ক্ষমা তো কখনোই করা সম্ভব না। অভি, প্লিজ আমাকে মাফ করে দাও। আকাশ, তোদের জানে মারবো না, কিন্তু তোদের আমি পুলিশের হাতে তুলে দিব, আর তোদের যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থা করব। অভি, এর থেকে তো মরে যাওয়ারই অনেক ভালো। আকাশ, তোদের একসাথে না মেরে এভাবে তিলে তিলে মেরে ফেলবো। এরপর সিকিউরিটি দিয়ে ওদের জেলে পাঠিয়ে দেয়। আর ওখান থেকে আকাশ চলে আসে ইরার কাছে। আকাশকে এরকম অবস্থায় দেখে ইরা, কি ব্যাপার, এত চিন্তিত কেন? আকাশ, আর কোন ভয় নেই। আমাদের আর কোন শত্রু নেই বেঁচে। ইরা, কেন? অভি আর রিয়াজ। আকাশ, ওদের তো ঋণের ধায় ধরে নিয়ে গেছে। ইরা, যাক বাবা, বাঁচলাম। এই দিকে ওদের পরীক্ষা হতে থাকে। 1 মাস পর পরীক্ষা শেষ হয়। তারপর আকাশ ইরাকে নিয়ে চলে আসে, সাথে রফিক চৌধুরীও ছিল। ওনাদের নিয়ে সে বাড়িটাই এসেছে, যে বাড়িটাই ইরা আর ওর বাবাকে নিয়ে আকাশ আরো একবার এসেছিল। কিন্তু ইরার চোখে কাপড় বাঁধা ছিল বলে ইরা তো কোন কিছুই দেখতে পাচ্ছে না। এবার ওনাদের ভিতরে আনে, তারপর আকাশ ওর রুমে এনে ইরার চোখের বাঁধন খুলে দেয়। এতে তো ইরা অবাক হয়ে জিজ্ঞেস করে, ইরা, ওয়াও, এত কিউট কিউট ছবিগুলো এখানে কেন, আর এটা কার বাসা? আকাশ, এটা আমারই বাসা, আর আমরা আজ থেকে এখানেই থাকবো। ইরা, তোমার বাসা মানে? এরপর আকাশ ইরাকে সব সত্যি বলতে থাকে, আর সাথে একটা বই দেয়। এতে সবটা লেখা আছে। এরপর ইরার বাবা ও সবটা জানতে পারে, আর আকাশকে চিনতেও পারে। কেন না উনিও আকাশের ছদ্মনাম শুনেছে অনেকবার, কিন্তু দেখা হয়নি। রফিক, তাহলে তুমি কি সেই একে? ইরা, শুধু একে না আব্বু, আর এই ইনস্টা মিলিয়নেয়ার হচ্ছে আমার একমাই জামাই। গল্পটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানেই শেষ হচ্ছে গল্পের সমাপ্তি। সমাপ্ত।